স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময়ের ব্যাপারে বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথম অংশের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি আরও জানান, বিএনপি আশা করেছিল প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেছেন, আগে জুলাই গণহত্যা ও শেখ হাসিনার বিচার, নির্বাচন পরে হতে হবে। সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচনের রোডম্যাপ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। উপদেষ্টা হাসান আরিফের জীবনাবসান। মিশর থেকে ফিরেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে অংশ নিলেন জানাজায়। মেয়ে কানাডা থেকে ফেরার পর দাফন। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। 2 কোটি ভুয়া ভোটার বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরির পরে নির্বাচন চায় জামায়াত। জুলাই গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, বললেন সার্জিস। খুলনায় শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। হারুন ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকেরই একটি পত্রিকার প্রতিবেদন যদি আমি একটু কোট করি এবং সেটা সম্পর্কে যদি আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সেটা হচ্ছে যে, নির্বাচনে নিশ্চিত জয়ের সম্ভাবনা এবং পরিস্থিতির অবনতির আশঙ্কাতে বিএনপি দ্রুত নির্বাচন চায়। অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ বলেই ভোটের জন্য তাড়াহুড়া কম। জি, ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমাদের সময় টিভির দেশ বিদেশের সকল দর্শকবৃন্দ, আজকের সহ আলোচক নূর সহ সময় টেলিভিশনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর সময় টেলিভিশন আজকের আলোচনায় আমি অংশগ্রহণ করতে পারার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আজকে গণমাধ্যমে বা আপনার ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য আসতে পারে। নির্বাচন এটা জনগণের এখন অন্যতম দাবি। গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে নতুন পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছি, এটা দেশবাসী সকলেই জানে যে গত 15-16 বছর বাংলাদেশের যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাদেশে সকল সেক্টরই, অর্থনৈতিক সেক্টর বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন বলেন, আইন অঙ্গন বলেন, সমস্ত জায়গাতেই যে একটা সাংঘাতিক বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থার সংস্কার প্রয়োজন, সে অবস্থার পরিবর্তন প্রয়োজন। এ ব্যাপারেও জাতীয় ঐক্যমত রয়েছে। বাংলাদেশে বর্তমানে যে সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা বিরাজমান, এবং এর প্রধান অন্যতম কারণ হচ্ছে যে রেখে যাওয়া ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর যে প্রশাসনিক কাঠামো, বিচার বিভাগের কাঠামো, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাঠামো, এখনও কিন্তু পুরোপুরি সেগুলো সংস্কার বা পরিবর্তন এখনও করা সম্ভব হয়নি। সেসব ক্ষেত্রে যে কারণে আপনি এখানে র্যাব নিয়ে তো ব্যাপক প্রশ্ন রয়েছে। বিগত সময়ে বাংলাদেশে যে সমস্ত গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই ক্ষেত্রে সবচেয়ে যেটি গুম কমিশনের প্রতিবেদন এসছে, সেইখানে দেখা যাচ্ছে র্যাব এবং ডিজিএফআইয়ের সদস্যরা এই অপরাধের সাথে সবচেয়ে বেশি জড়িত। এর পরবর্তীতে আপনার পুলিশও কিছু অংশ জড়িত, এবং পুলিশ যে বেপরোয়া ভূমিকা অবতীর্ণ হয়েছিল, সেই জায়গা থেকে তো ওই বাহিনী আবার নতুন করে দায়িত্ব নিতে হয়েছে। অনেকেই পলাতক রয়েছে, অনেকেই চাকরি ছেড়ে পালিয়ে গেছে। প্রশাসনের মধ্যেও একটা অস্থিরতা বিরাজ করছে, এই কারণে যে প্রশাসনের মধ্যে প্রত্যাশা ছিল যে যা গত 15 বছর যারা বেনিফিশিয়ারি, যারা রাষ্ট্র কাঠামোগুলোকে সত্যিকার অর্থে ধ্বংসের ক্ষেত্রে শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল, এখনও তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখনও বিদ্যমান রয়েছে। যার ফলশ্রুতিতে এই পরিবর্তনের সঙ্গে যারা, আন্দোলনের সঙ্গে যারা 15 বছর জড়িত, সর্বসেক্টরই, তাদের মধ্যে কিন্তু একটা হতাশা বিরাজ করছে। এটা মানে আপনারা যদি সাংবাদিক হিসাবে
এটা এই ব্যাপারে সচিবালয়ে যান বা বিভিন্ন অধিদপ্তরে যান, দেখবেন যে এটা এখনও একটা বিদ্যমান রয়েছে। যে কারণে এখানে আমাদের যে দাবিটা ছিল, সংস্কারের কর্মকাণ্ড তো শুরু হয়েছে জুলাই আগস্টের তখন থেকেই, তো এখনও পর্যন্ত 4 মাস পর্যন্ত কেন এই জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারছি না? এই দুর্বলতাটা কোথায়? সমস্যাটা কোথায়? তার মানে এই সরকারকে তো আমরা সকল রাজনৈতিক দল আমরা একেবারে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছি, দিয়ে যাচ্ছি এখনও। কিন্তু এই যে আজকে যে স্থবিরতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, বা সমাজে অস্থিরতা বিশৃঙ্খলাগুলো বলেন, এগুলোর জন্য কিন্তু এই সমস্ত কারণ অন্যতম দায়ী। একটা নির্বাচিত সরকার আর একটা হচ্ছে জনসমর্থিত আপনার সমর্থিত সরকারের মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য আছে। একটা নির্বাচিত সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তার উপর সুনির্দিষ্ট যে দায়িত্বগুলো রয়েছে রাষ্ট্রে, সেগুলো কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করার দায়িত্ব বর্তাবে। এদের এখন তো এই সরকার, আমি বলবো যে দুর্বল সরকার এই কারণে যে জবাবদিহিতার জায়গাটা খুব দুর্বল। এখানে আজকে জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ নাই, আপনার উপজেলা পরিষদ নাই, পৌরসভাগুলো নাই, আপনার সিটি কর্পোরেশনগুলো নাই, ইভেন আপনার ইউনিয়ন পরিষদের শতকরা 90% হচ্ছে সেই বিতর্কিত নির্বাচনের দ্বারা নির্বাচিত। তারা 5ই আগস্টের পর প্রায় 70-90% তারা অনুপস্থিত ছিল দীর্ঘ সময়, এবং সেটাও দাবি ছিল যে সেই পরিষদগুলো ভেঙে দেওয়া হোক। এখন ধরো যে এইটা যদি এত দীর্ঘায়িত হয়, নির্বাচনের যে একটা ঘোষণা দিয়েছেন, অস্পষ্ট ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা, যে 25 সালের শেষ দিকে অথবা সংস্কার কাজ যদি শেষ হতে সময় লাগে প্রথমার্ধে 26 সালের, এই যে দীর্ঘ সময় দেওয়ার ফলে উনি বলছেন যে মানে প্রত্যাশিত সংস্কার যদি হয় তাহলে আরো 6 মাস লাগবে। আরও 6 মাসের কথা আমার ধরে নিচ্ছি যে আপনার জুলাই। হারুন ভাই, মানে যেটি মানে জাতীয় নাগরিক কমিটি যে প্রশ্নটি বিএনপির উদ্দেশ্যে রেখেছে, সেটি হচ্ছে যে বিএনপি কি সংস্কার এবং বিচারের আগেই নির্বাচন চায় কিনা। ওনারা বলছেন যে জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিচার এবং হচ্ছে ফ্যাসিবাদীদের বিচার, এটা দৃশ্যমান হতে আমি হবে। আপনাকে তারপরে বলতে চাই, জন অধিকার একটা নতুন সংগঠন, ঠিক আছে না? জি তাদের জনভিত্তি অবস্থান এগুলো আপনার ভাবতে হবে। জি, আমি এর সাথে বিতর্ক করবো, এর সাথে তো আমাদের কোনো দ্বিমত নেই। জাতীয় নাগরিক কমিটি, জি জাতীয় নাগরিক, এর সাথে তো আমাদের কোনো বিতর্ক নাই। শেখ হাসিনার বিচার হতে হবে, তার দোষরদের বিচার হতে হবে, এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিমত বা বিতর্ক নাই। অবশ্যই বিচার হতে হবে, অবশ্যই। কিন্তু বিচার প্রক্রিয়া তো আপনি ইচ্ছা করলে দ্রুত আইন ট্রাইব্যুনালও যদি গঠন করেন, সে বিচার প্রক্রিয়া শেষ হতে মিনিমাম কয়েক বছর লাগবে। তো সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক, এটা চলমান প্রক্রিয়া থাকবে। এবং এইটা আপনার আমাদের জাতীয় ঐক্যমতের জায়গায় তো আমরা এখন অবস্থান করছি, যে আপনার শেখ হাসিনার সহ দোষরদের বিচার অবশ্যই হতে হবে। যারাই ক্ষমতায় যাক না কেন, ক্ষমতায় গিয়ে যদি এদেরকে মাফ করার কেউ প্রচেষ্টা নেই, জাতি সেটাকে গ্রহণ করবে না। এত বড় রক্তপাত, এত বড় আপনার গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরে তাদের বিচার হবে না বাংলাদেশে, তাহলে বাংলাদেশ জীবনও ঠিক হবে না। সুতরাং জাতীয় নাগরিক কমিটি যে প্রস্তাব করছে, দাবি জানাচ্ছে, সেটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু কোনো অবস্থাতে সেটা শর্তযুক্ত করা যাবে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা 15 বছর একটা কমন স্লোগান ছিল, উন্নয়ন না গণতন্ত্র। 15 বছর এই স্লোগান দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোকে সে ধ্বংস করে গেছে। তো আপনার গণতন্ত্র নির্বাচনের সাথে আপনার এদের বিচারের কোনো আপনার মতপার্থক্য নাই। আপনার গণতন্ত্র প্রক্রিয়া অব্যাহত থাকবে, নির্বাচন প্রক্রিয়া যথাসময়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এদের ব্যাপারে জাতীয় ঐক্যমতভাবে আমরা তো বলছি যে এদেরকে আমাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব। এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পিছনের শক্তি অন্য কোনো তারা উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিনা। না হলে আমাদের কাছে যে তথ্যটা ছিল 5ই আগস্টের সময় যে 626 জন না কতজন তারা হেফাজতে আছে, তারা কোথায় গেল, তাদের ব্যাপারে কিন্তু আমরা আমরা অন্য প্রসঙ্গ যাবে। আমি একটু নুরুল হক নূর, আমি আপনার কাছে একটু আসি। মানে এই ক্ষেত্রে আমি আজকের পত্রিকায় প্রকাশিত যে নিবন্ধ, সেখানে একটি মন্তব্যর মতোই আর কি প্রতিবেদন করা হয়েছে। সেটা হচ্ছে যে যেসব দল বিএনপির কাছ থেকে আগামী নির্বাচনে আসন ছাড় পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, তারাই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, অন্যরা তারা দিচ্ছে না। মানে গণ অধিকারের পরিষদের অবস্থান কি, এবং সেটার সাথে কি এই যে মন্তব্য বা বিশ্লেষণ, সেটার সাথে কি আপনি একমত কিনা? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মন্তব্য আমি মনে করি যে যথার্থ মন্তব্য এবং এটা বাস্তবসম্মত। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল, যারা গত 32 বছরে, এই 32-33 বছরে পালাক্রমে নির্বাচনগুলোতে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ এখন নাই, হাওয়া মাটির সাথে মিশে গেছে, রাজনীতিতে নাই। এখন বিএনপি এই মুহূর্তে যদি ইলেকশন দেয়, স্বাভাবিকভাবেই সম্ভাবনা থাকে, শতভাগ কোনো কিছুই আমরা বলতে পারি না যে বিএনপির একটা ক্ষমতা আসার সম্ভাবনা আছে। তাহলে এই ছোট ছোট দলগুলো যারা 20-25 বছর ধরে সংগ্রাম করেও অনেকে এমপি টেমপি হইতে পারেনি,
তাদের ভরসা কিন্তু এমপি হওয়ার জন্য 1 নম্বরে বিএনপি, 2 নম্বরে অল্টারনেটিভ অপশন। কাজেই তারা এখন বিএনপি যেহেতু দ্রুত ইলেকশন চাচ্ছে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি মনে করি অন্যতম কারণ হচ্ছে যে বিএনপি যেহেতু একটা বড় দল, 17 বছর ক্ষমতার বাইরে ছিল, নেতাকর্মীরা মামলা হামলায় পর্যদস্ত, আর্থিকভাবে নানানভাবে ক্ষতিগ্রস্ত। কাজে এখন তাদের মধ্যে একটা প্রবণতা যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, ব্যবসা বাণিজ্য টেন্ডার মেন্ডার এগুলো সব আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যার ফলে কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। যার ফলে কিন্তু চেয়ারম্যান সাহেবকে একাধিকবার বলতে হচ্ছে যে আমার কিছু সহকর্মীরা মনে করছেন আমরা ক্ষমতায় চলে আসছি, আমরা ক্ষমতায় চলে আসিনি, এবং বারবার রিমাইন্ড করে দিচ্ছেন যে যদি অপকর্ম করেন তাহলে আপনারা জনগণের কাছে ভোট চাইতে যেতে পারবেন না, জনগণের মুখোমুখি হতে পারবেন না। তাহলে নিশ্চয়ই কিছুটা দলের নেতাকর্মীরা একটু বেপরোয়া যদি বলি বা অসহিষ্ণু বলি হয়ে উঠছে, সেটা কিছু ঘটনা আছে। আমরাও যদিও বিএনপির বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে একসাথে বিএনপি সহ আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, কিন্তু আমাদেরও কিছু নেতাকর্মী কার্যক্রমে দেখছি যে ইদানিং বিএনপি নেতাকর্মীরা মেনেই নিতে পারছেন না। ঠিক আওয়ামী লীগ আগে যেভাবে বলতে এখানে অমুক নেতা ছাড়া কোনো সংগঠন চলবে না, ব্যানার থাকবে না, পোস্টার থাকবে না, কিছু কিছু জায়গায় এই রকমের পরিস্থিতি আমরা যারা বিএনপির এলাই বলতে গেলে তারাই কিন্তু সম্মুখীন হচ্ছি। তো সেই ক্ষেত্রে বিএনপি দ্রুত ইলেকশন চায় যে যদি বেশি দিন যায় তাদের জনপ্রিয়তা বা নেতাকর্মীদের এই আপনার তৎপরতায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এক্ষেত্রে বিএনপির একটা চাপ আছে। দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বলছিলেন যে কিছু ছোট দল বা যারা বিএনপির সাথে আসনের কমিটমেন্ট পেয়েছে তারা বিএনপির যে লাইনে ওই লাইনে, এটাও বাস্তবসম্মত যে কমিটমেন্ট না পেলে আপনিও বলতেন যে নির্বাচন আরো সংস্কার হোক, বিচার হোক, তারপরে নির্বাচন হোক, এমনটা না। কি? এখন আমি না, এটা আমি বলছি, আমি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করিনি, কিন্তু আমি বলছি হ্যাঁ, আমাদের যদি রাজনীতিটা দেখেন, আমার যদি এমপি হওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে শেখ হাসিনার আমলেই তো এমপি হতে হতো। 28 বছর পরে একটা বিপি হয়েছে, এবং গত এই রকমের একটা প্রতিকূল সময়েও আপনার রাজনৈতিক অঙ্গনে কিছু তরুণদেরকে নিয়ে আমরা হাঁটি হাঁটি করে পা চলছিলাম, এবং সেই তরুণদেরকে নিয়ে কিন্তু গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে নিয়ে গেছি। আমার কর্মী 3-4 বছরের জুনিয়র যাদেরকে রাজনীতি হাতে ধরে শিখিয়েছি, গভর্নমেন্ট চালাচ্ছে। কাজে আমরা বৃহত্তর স্বার্থ না থাকলে তো শেখ হাসিনার সাথেই নানানভাবে সুবিধা নিয়ে কম্প্রোমাইজ করতে পারতাম। এই ইলেকশনেও তো ইব্রাহিম সাহেবের মতো একজন বয়স্ক মানুষ, আপনার মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ মানুষ, বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী চলে গেছে ইলেকশনে। শাহজাহান ওমরের মতো লোক ডায়লগ দিয়ে হ্যাডাম নিয়ে নৌকায় উঠে গেছে। তো আমাদের কিন্তু ওই লোভ ছিল না, বা এখনও নাই, মোহ নাই। তবে আমরা এখন বলছি, আমরা কিন্তু বিএনপির সাথে এখনও বিভিন্ন আলাপ আলোচনা, আমাদের যে এক দফা কেন্দ্রিক গড়ে উঠেছিল সেই আলাপ আলোচনাগুলো এখনও চলছে। এই প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আমাদের মতবিনিময় হয়েছে যে আমরা এটাকে কীভাবে দেখি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশের সংকট নিয়ে আমাদের কী ভাবনা থাকা উচিত। তবে এইখানে আমাদের একটা সুস্পষ্ট অবস্থান যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকারকে সমর্থন দিয়েছিল, আনকন্ডিশনাল সমর্থন, যার ফলে এই সরকার গঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা চাই যে এই গণহত্যার বিচারে যেন পরবর্তীতে কোনো প্রশ্ন না ওঠে, অন্তত বিচারের একটা ধাপ এই গভর্নমেন্টকে দিয়ে শেষ করা। আরুন ভাই বলেছিলেন ঠিক যে বিচারিক প্রক্রিয়া 20 বছরও লেগে যেতে পারে, যদি ওরকম যে আমরা অতীতের অভিজ্ঞতা দেখেছি, তাহলে 20 বছর ইলেকশন হবে না, এটা তো হতে পারে না। বিচারের একটা সমাপ্তির দিকে বা বিচারের একটা পর্যায়ে যেতে হবে। এবং এই যে রাষ্ট্র সংস্কারের যে একটা গণ দাবি উঠেছে, যেটা এই গণ আন্দোলনেরও আগে ঘোষণাই ছিল যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে না যাওয়া পর্যন্ত ইলেকশনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। এখন নির্বাচনের আগে আমাদের তো এই গণহত্যার সাথে যারা বিচার, এটি নিয়ে জোরালো আওয়াজ থাকা দরকার। কি হলে আপনারা মনে করবেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে? রাইট, এটাই বলছিলাম যে এখন এই সবচেয়ে যদি আমি বার্নিং ইস্যুগুলো যদি ধরি, গত আপনার 16 বছরে শেখ হাসিনার নির্দেশে গুম হয়েছে, তথা গুম কমিশন খুঁজে পেয়েছে, এবং এই 6 শতাধিক মানুষ গুম হয়েছে। 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করেছে। এই বিচার হতে হবে। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশের কয়েকটা বাজেটের টাকা। এই টাকা ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া চালাতে হবে। দেশের অর্থনৈতিক যে ভঙ্গুরতা, এটা এই মুহূর্তে যদি আপনাকেও সরকারে বসিয়ে দেয়, আপনারাও রাষ্ট্র চালাতে বেগ পেতে হবে। পাকিস্তানের যে পরিস্থিতিটা হয়েছিল, সেই ক্ষেত্রে একটা নেক্সটের ইলেকটেড গভর্নমেন্টের জন্য আমি মনে করি একটা হেলদি পরিবেশ দরকার। তার জন্য এই বেসিক কিছু সংস্কার, যেটা প্রধান উপদেষ্টা বলেছিল, আপনারা যদি শুধু নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার চান, আগামী বছরের শেষের দিকে একটা ইলেকশন করা যায়। আর যদি জন আকাঙ্ক্ষার একটা বিস্তৃত পরিসরের সংস্কার চান, সেক্ষেত্রে 26-এর মাঝামাঝির কথা ইঙ্গিত করেছেন। আমি এখানে নির্বাচনী রোডম্যাপ না হলেও
আমাদের গণতান্ত্রিক যাত্রার জন্য একটা ধারণাপত্র বা নির্বাচন একটা ধারণাপত্র প্রধান উপদেষ্টা ছেড়ে দিয়েছেন। তিনি কিন্তু এর আগে বলেছিলেন যে এই যে 15টা কমিশন হয়েছে, এই কমিশনগুলোর প্রস্তাবনা, বিশেষ করে নির্বাচন কমিশন, সংবিধান, জনপ্রশাসন, কারণ এই প্রশাসন কিন্তু এটা আপনি রাতারাতি আপনার সবকিছু পরিবর্তন করতে পারবেন না। তাহলে এই প্রশাসনটা ঠিক করতেও তো আপনার অন্তত 1-1.5 বছর লাগবে। তারপরে যারা এই যে ভুয়া ভোট কিংবা আসনগুলো আপনার বিচ্ছিন্ন করে নিজেদের মতো সাজিয়েছে, সেখানে আসন পুনর্বিন্যাস, ভোটার তালিকা, এইগুলোর জন্য কিন্তু একটা সার্টেন টাইম কিন্তু প্রয়োজন আছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে আছি, এই ঐক্য এবং সংহতিকে সুদৃঢ় করে আমাদের, বিশেষ করে এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের যে আমাদের এই সরকার তথা দেশের বিরুদ্ধে ধারাবাহিক যে প্রোপাগান্ডা, অপপ্রচার, ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি যেটা পায়তারা ছিল, তার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ডেকে সলা পরামর্শ করেছিলেন, একটা জাতীয় ঐক্যের সূচনা করেছিলেন। আমি মনে হয় বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিসে এই একটা জাতীয় সংলাপ হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। এই ধরনের আগামীর সমস্যাগুলোতেও আলাপ আলোচনা করে একটা সমাধানের পথে যেতে হবে। এখানে নির্বাচনের জন্য যদি খুব আমরা চাপাচাপি করি, তাড়াতাড়ি করি, সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। দ্রুত একটা ইলেকশন হয়ে গেলে আমি বলছি আপনি দায়িত্ব পেলে আপনিও খুব ভালোভাবে দেশ চালাতে কিন্তু পারবেন না। আর বিশেষ করে প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি, এটা একটা অ্যাসেট আমাদের জন্য উনি। সো সেইটাকে যদি আমরা দেশের কাজে কিছুটা ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের সকলের জন্যই লাভ। তবে এটাও ঠিক যে 4 মাসে সরকারের যা পারফরমেন্স, সেটাতে অন্তত দেশের অধিকাংশ মানুষকে হতাশ করেছে, উদ্বিগ্ন করেছে এবং উৎকণ্ঠায় ফেলেছে যে 4 মাসই এই বছর খানেক থাকলে কিংবা বছর 2 থাকলে কোন জায়গায় নিয়ে ঠেকে। তবে এটাও ঠিক আমার এই রকমের একটা অস্থির সময়, এরকম একটা অগোছালো অস্থির পরিস্থিতিতে 4 মাসও কিন্তু পর্যাপ্ত সময় না একটা সরকারকে মূল্যায়ন করার জন্য। একটু সময় তো লাগবে তাদের গুছিয়ে উঠতে, বোঝার জন্য। একজনও তো নাই যে এই ক্যাবিনেটে যারা আগে মিনিস্ট্রি চালাইছে, তারা দিয়েছেন আপনি 3টা, তারা দিয়েছেন 2টা। তো একটু হজবরলা বা একটু কিছু সময় লাগতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যদি সবাই সহযোগিতা করি এবং 1-1.5 বছর তারা নির্বিঘ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায় থাকতে পারে, তাহলে অনেকগুলো সংস্কার এবং পরিবর্তন করতে পারবে, যেটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের জন্য ভালো হবে। আপনার মতে কি, মানে 26-এর প্রথমার্ধ পর্যন্ত মোটামুটি সহনীয় সময় আপনার জন্য? না, আমি ব্যক্তিগতভাবে বলি আজকে না, আমি 1 বছর আগে শেখ হাসিনার আমলেও বলেছিলাম, সেই প্রোগ্রামে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই ছিল, অন্যান্য রাজনৈতিক দলের নেতা ছিল, যে আমাদের দলের একটা অবস্থান আমি বলেছিলাম যে ওই সময় যে ক্রাইসিসে আমরা মনে করি যে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার দরকার, জাতীয় ঐক্যমতের সরকার দরকার। আর এই সরকারটা তো এক প্রকারের যে প্রক্রিয়া গঠিত হয়েছে, এটা তো শুধুমাত্র একটা নির্বাচন কেন্দ্রিক ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার সেরকম না, একটা বিগ ক্রাইসিসে গঠিত হয়েছে এবং সব দল তাদেরকে সহায়তা করছে। এবং নির্বাচন নিয়েও কিন্তু এই যে জামাতের আমিরও কিন্তু বলছে যে সংস্কার না ছাড়া নির্বাচন হলে সে অর্থ হবে না। সেক্ষেত্রে অলরেডি কিন্তু একটা ডিভিশন কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তো আমার মনে হয় যে অন্তত প্রধান উপদেষ্টা তো 26-এর যদি আপনার জুন পর্যন্ত ধরেন, তাহলে আর 1.5 বছর গেছে, 4 মাস। তাহলে আমি যেটা 2 বছর আগে বলছি, শুরুতেও বলছি, অন্তত 2 বছরের জন্য আমাদের ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে সব ধরনের সহযোগিতা করা দরকার এবং টাইম বার দিয়ে দেওয়া উচিত যে 2 বছরের মধ্যে যেন তারা ইলেকশন করে, তাহলে গভর্নমেন্ট স্মুথলি ওইদিকে যেতে পারবে, বিদেশিরাও আস্থা পাবে এবং দেশের মধ্যেও একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। হারুন ভাই, মানে বিএনপিকে সুনির্দিষ্ট মানে কোনো রোডম্যাপ দিয়েছে বা প্রত্যাশার কথা জানিয়েছে, এর পাশাপাশি যে প্রসঙ্গগুলো এসেছে যে এই যে দ্রুত নির্বাচনের যে লড়াই, সেই লড়াইয়ে কি বিএনপি একা? না, নির্বাচনের লড়াই এখানে নয়। বিএনপি নির্বাচন এখানে স্বাভাবিক কারণে বাংলাদেশে গত 50 বছর 53 বছরে 2টো রাজনৈতিক দল নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ডের কারণে এখন আওয়ামী লীগ মানে বলা যায় যে নিশ্চিহ্ন, এবং তারা এই মুহূর্তে নতুন করে আর আবির্ভাব হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নাই। তাহলে স্বাভাবিক কারণেই এখানে আপনার জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, এবং তারা গত 15-16 বছর যাবৎ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে। বহু মানুষ জীবন দিয়েছে, গুমের শিকার হয়েছে, বহু লক্ষ লক্ষ মামলারও আমরা শিকার হয়েছি। সুতরাং এখানে একটা দায়িত্বশীল রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে স্বাভাবিক কারণে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে এবং আমরা মনে করি যে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া দরকার। আর এখানে বহু রাজনৈতিক দল নতুন করে সৃষ্টি হতে পারে, তৈরি হতে পারে, তাদের নতুন এজেন্ডা, নতুন দর্শন, নতুন চিন্তাভাবনা তারা জাতির সামনে উপস্থাপন করতে পারে, অসুবিধার কিছু নাই।
এখানে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সময় আমাদের প্রেসের একেবারে স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে। তার জন্যই তো এত আন্দোলন হয়েছে, এত রক্তপাত হয়েছে। এখন এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী? আপনার নতুন রাষ্ট্রীয় কাঠামোর কী সংস্কার আমরা করতে চাই, এই বিষয়গুলো কিন্তু যারা বলছি আমরা, তারাকে কিন্তু শুধু বললে হবে না, এ ব্যাপারে সুস্পষ্ট জাতির আপনার স্পষ্ট ব্যাখ্যায় আসতে হবে। তারপরে আপনি এই ক্ষেত্রে আরও সহজ হবে যে পঞ্চদশ সংশোধনী ইতিমধ্যে হাইকোর্টের আপনার উচ্চ আদালত থেকে বাতিল হয়েছে। তা বাতিল হওয়ার ফলশ্রুতিতে আপনার স্বাভাবিক কারণে ত্রয়োদশ সংশোধনীটা আপনার পুনর্বহাল হচ্ছে। পুনর্বহাল হলে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যবস্থা আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনাদের কাছে স্পষ্ট না বিএনপির কাছে? আমার নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কী বোঝাতে চায়, তার কারণ এখানে তো আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট দর্শন, সুনির্দিষ্ট চিন্তাভাবনা, সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কী ধরনের, সেই সব ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে, সেই ক্ষেত্রে আপনার গণভোটের এখন সুযোগ তৈরি হয়েছে। দরকার হলে আপনি গণভোট নিতে পারেন যে সরকার আপনার এই বিষয় সংস্কার করতে চাই, এই জন্য আমরা 2 বছর সময় চাই, 1 বছর সময় চাই, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের জনগণের অভিমতটা দেখেন, কতটুকু দেখেন। আমার এই ব্যাপারে ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। এখন আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সাথে বসে জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের ভোটার তালিকা হালনাগাদ করা। এক্ষেত্রে আজকে জামাতের আমিরের একটা বক্তব্য শুনলাম যে সে 2 লক্ষ নাকি ভুয়া ভোটার আছে এর মধ্যে, যদি থেকে থাকে তাহলে 2 কোটি, তাহলে এটা সাংঘাতিকভাবে উদ্বেগের। তাহলে আপনার এখানে এই বিষয়গুলো আপনার নির্বাচন কমিশন ভোটার তালিকার হালনাগাদ করার জন্যে তাদের 1 মাস সময় লাগবে না, 2 মাস সময় লাগবে না। এখন তো ডিজিটাল প্রযুক্তির যুগ, 12 মাস ভোটার হয়, 12 মাস এনআইডি তৈরি হচ্ছে। এনআইডি তৈরি করার ক্ষেত্রে কোনো বার নাই যে আজকে করা যাবে না, কালকে করা যাবে না। সুতরাং আজকে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তাদের কতটুকু সময় লাগতে পারে, আর একটা নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করার জন্য কতদিন সময় লাগতে পারে। নির্বাচন তো বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। সুতরাং এই বিষয়টি আর প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে ক্লিয়ার করে দেওয়া দরকার, কী বিষয় সংস্কার, কোন বিষয়ে আমরা সংস্কার করব, কী সংস্কারের আমাদের জরুরি। আমরা সংস্কার ব্যাপারে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো কমিশন করেছে। ইতিমধ্যেই আপনার শ্বেতপত্র একটা প্রকাশিত হয়েছে, সেখানে জনপ্রশাসনের ব্যাপারে শ্বেতপত্রে যে ধরনের তারা প্রস্তাব করেছে, ইতিমধ্যেই জনপ্রশাসনের এই প্রস্তাবের বিরুদ্ধে আপনার জনপ্রশাসনের ডেপুটি কমিশনাররা রাস্তায় মিছিল করছে, তারা প্রতিবাদ করেছে যে এটা আমরা মানি না, এটা মানবো না, করতে দেবো না। সুতরাং সংস্কার যারা কর্মকাণ্ড কমিশন গঠন করেছে, যেটা প্রস্তাব সরকারের কাছে আসবে সেটাই যে আপনার সমস্ত কিছু গৃহীত হবে কথা বলা যাবে না। সংস্কার প্রস্তাবগুলো আসার পর সেগুলো তো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে আসতে হবে, বসবে আলোচনা করবে যে আমরা এই যেমন সংবিধানের মৌলিক কিছু বিষয় আপনার পরিবর্তন আনতে হবে। পঞ্চদশ বাতিল হয়েছে, কিন্তু সংবিধানের কাঠামোটা কী থাকবে? এখন এখানে এক দল কেউ বলতে পারে যে ধর্মনিরপেক্ষতা থাকবে, কেউ বলতে পারে যে না ধর্মনিরপেক্ষতা থাকবে না, কেউ বলতে পারে রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা থাকবে না, বলতে পারে। বলার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নাই, এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো সেই ফ্রিডম আছেই। কিন্তু বাস্তব অবস্থার ক্ষেত্রে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া পাওয়াটা কী, সেটা কিন্তু আপনাকে আমলে নিতে হবে। এখানে আমলে না নিলে আপনি আবার ভুল করবেন। যে কারণে এখানে আজকে নির্বাচন নিয়ে আমরা অন্যান্য শরিকরা, অন্যান্য দলরা আপনার কি বলছে সেটা আমরা অবশ্যই আমলে নিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা উদ্বেগের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে, আমার রাজনীতির বয়স প্রায় 40-45 বছর হয়েছে। আমি এরশাদকেও দেখেছি, ছাত্র যখন আমি ক্ষমতা দখল করার পর 82 সালে 84 সাল পর্যন্ত সামরিক আইন, তারপর আস্তে আস্তে রাজনীতির মাঠ ওপেন করার, তারপর উনি নতুন দল গঠন করলেন, নতুন দল গঠন করে উনি প্রায় 9 বছর দেশ শাসন করলেন। আবার সেটাকে বিদায় করতে ছাত্রদের বহু রক্তপাত করতে হয়েছে। আবার 111 এসছে, 111 সময় নিশ্চয়ই আপনাদের মনে আছে ফখরুদ্দিন মহিউদ্দিনের ক্ষমতা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্র হনন পর্যন্ত করেছেন। তারপরে কি হয়েছে? সর্বোচ্চ দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন উনি, ঠিক আছে না? এখন আমরা লক্ষ্য করছি যে উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতির সাথে জড়াচ্ছেন এবং তার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোকে বা রাজনৈতিক ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন যে 53 বছরে যা আমরা সংস্কার করতে 1 বছর সংস্কার করে দেবেন। তার মানে হচ্ছে এই ধরনের বক্তব্য 11 সরকারের সংস্কার সেটা কাজে লাগে না। এই বিষয়গুলো হচ্ছে কি দেখেন যে বাংলাদেশে যদি রাজনীতিটা ঠিক হয়ে যায় তাহলে বাংলাদেশের শতকরা 95% সমস্যার সমাধান হয়ে গেল। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করার পরও শেখ মুজিব জাতীয় সরকার গঠন করতে ব্যর্থ হয়। শুধু আওয়ামী লীগ একা যুদ্ধ করেনি, সকল বাংলাদেশের নাগরিক যুদ্ধ করেছিল। তো সেইখানে সেই সময় তিনি জাতীয় সরকার বা সেই সময় অন্য যারা মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করতে পারেননি, সে অংশ তাদেরকে এবং এক পর্যায়ে গিয়ে একদলীয় শাসন করার পরে উনি সপরিবারে বিদায় হয়ে গেল। আজকে আমাদের একটা সুযোগ এসছে, সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে আমাদেরকে রাজনৈতিক দলগুলো তো একসাথে বসতে পারছি। আওয়ামী লীগ বাংলাদেশ আর রাজনীতি উত্থান করতে পারে, তার কারণ আওয়ামী লীগের যে অপরাধ করেছে তাদের বিচার হতেই হবে।
তো এই বিচার বাদ দিয়ে তো আপনি তাদেরকে নিয়ে কোনো হিসাব নিকাশ করার সুযোগ নাই। কিন্তু আমরা তো অন্ততপক্ষে জাতীয় ইস্যুগুলো নিয়ে তো আমরা এখন একসাথে বসতে পারছি, ছোট বড় দলগুলো তো বসতে পারছি। এইটা আমাদের কন্টিনিউ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই আসুক না কেন, জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের এই বসার জায়গাটা, আলোচনার জায়গাটা যেন রুদ্ধ না হয়, বন্ধ না হয়, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নাই, আপনি যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন। আমার কাছে কেন আশঙ্কা হচ্ছে যে দেখেন আজকে নির্বাচনের বিকল্প তো কেউ বলছেও না, ওনারা বলছে সময় নিয়ে নির্বাচনটা হোক। আজকে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদকে তো আপনার রাজনৈতিক দল করার বা তাদের ব্যক্তিদেরকে রাজনীতি করার তো কোনো এখানে এখতিয়ার নাই, ও নাই। তারা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে যদি আপনার কোনো বিশেষ গোষ্ঠীকে ব্যাকআপ করা হয়, কোনো গোষ্ঠীকে সহায়তা দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু একটা সন্দেহের তৈরি হবে কিনা বলেন? আজকে যদি এই ক্ষমতাসীনদের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল করে অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি যদি কেউ করতে চায় বা সন্দেহ তৈরি হয় যে এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক এদের পিছনে আছে, জনগণ মেনে নেবে? কোনো অবস্থাতেই মেনে নেবে না। আজ নূর যেটা বললো যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, কারণ আমাদের মানুষের মধ্যে একটা অসহিষ্ণু পরিবেশ বিদ্যমান। কারণ আমরা গত 15 বছর আইনের শাসনের মধ্যে ছিলাম না, মানুষের অন্যায় হয়েছে। আপনি নিজেই আপনার এই টকশো তো অনেক এসছে, আমি কথাও বলেছি, বাংলাদেশে গত 15 বছর যে সমস্ত আপনার জঙ্গির নাটক সাজানো হয়েছে, আজকে আপনাকে আমি সবাই টিভিতে বলে যাচ্ছি, আপনি একটা যদি প্রমাণ করতে পারেন, একটা যেই জঙ্গির ঘটনাগুলো সত্যতা আছে, আমি আমার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমার নির্বাচনী এলাকায় আমার জেলাতে 2টো এরকম অপারেশন হয়েছিল, একেবারে ডাহা মিথ্যা। তো এই যে আপনার গত 15 বছর এই সমস্ত অপরাধ যারা করেছে তাদেরকে তারা পালিয়ে গেছে, এখন তাদেরকে বিচার আওতায় আনতে হবে না? এই ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করবে? এই 15 বছর তারা এই সমস্ত অপপ্রচার চালিয়ে বিরোধী দল মানি আপনার সরকারের শত্রু, এরকম একটা পরিবেশ তৈরি করছে। আমরা তো এই জায়গায় যেতে চাই না, যে কারণে আপনার এখানে গণতন্ত্র বা নির্বাচনের কোনো বিকল্প নাই। সরকার আপনার আগামী 26 সালের জুন পর্যন্ত সময় চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যত দ্রুত সম্ভব উনি দেশে ফিরে এসছেন, উনি যত দ্রুত সম্ভব, যেহেতু উনার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, আমি আবারও বলছি উনার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, উনি যত দ্রুত সম্ভব কি বিষয়ে কি সংস্কার করতে চান এই বিষয়টা জাতির সামনে পরিষ্কার করা দরকার। এবং আপনি জানেন যে সমস্ত সংস্কার কমিশন কাজ করছে, সংস্কারের রিপোর্ট যাই আসুক না কেন, সেটি যে এটা একটা প্রস্তাব, এটা একটা প্রস্তাব, পরামর্শ জাতির সামনে উপস্থাপন করা হবে। সেটা তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, সে বিষয়টার ব্যাপারে সময় লাগবে। সে বিষয়টা যে আপনার সকলে গ্রহণযোগ্য হবে বা সে বিষয়টা যে আপনার সবার কাছে টেকসই হবে, তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাও কিন্তু সংস্কারের প্রস্তাবগুলো সংস্কার কমিশনের কাছে দিচ্ছি। জি হারুন ভাই, আমি নিশ্চয়ই আবার সময় পেলে আপনার কাছে আসবো। নূর ভাই, আপনার কাছে সেটি হচ্ছে যে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনাদের কাছে স্পষ্ট কিনা, বা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থাটা কি হলে বিলোপ হবে, সেই বিষয়গুলা স্পষ্ট কিনা যারা এই দাবিগুলো তুলছেন? না, অবশ্যই আমরা গত এই 15 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের নামে একটা নিয়ন্ত্রিত কার্যত আসলে স্বৈরতন্ত্র এখানে প্র্যাকটিস করা হয়েছে, যে আপনার কে ভোটে দাঁড়াবে, কে জিতবে, কে প্রার্থী হবে, যেটা বলছে আমি ডামি নির্বাচন, এর মধ্যে দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মানুষকে গণতান্ত্রিক চর্চা থেকে দূরে রাখা হয়েছে, এবং আইনের শাসন না থাকার ফলেই মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা, কিংবা যে হারুন ভাই যেটা বলেছে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রীয় অর্থ খরচ করে জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে। কাজে এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, যেন এটা কোনো সরকার, এমপি মন্ত্রী যেন কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার করতে না পারে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আমাদের বিচার বিভাগের যে বিদ্যমান সিস্টেম, কারণ কোর্টের যে 15 সংশোধনী বাতিল হয়েছে, ওই রেফারেন্সের কথা উল্লেখ করেছে, এই আদালতই তো আবার সেটাকে বৈধতা দিয়েছিল। এই আদালতই তারেক রহমানকে আপনার শাস্তি দিয়েছিল, খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিল, আবার সেই আদালতই খালেদা জিয়াকে, তারেক রহমানকে মুক্ত করেছে। এখন এখানে কিন্তু আদালতেরও একটা ক্রেডিবিলিটি মানুষের কাছে প্রশ্নের তৈরি করেছে। হ্যাঁ, এখনকার যে প্রধান বিচারপতি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, আইনজ্ঞ, এবং আমরা তার মতো একজন ব্যক্তি প্রধান বিচারপতি, এটা বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটা সম্মানের। অন্যান্য অনেক ভালো লোকেরাও বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, কিন্তু গত 15 বছরের যে প্র্যাকটিস, রাতারাতি কিন্তু আদালতের প্রতি মানুষের ওই আস্থাটা ফিরে আসবে না। এবং বিশেষ করে এখানে আমাদের উচ্চ আদালতের যে বিচারক নিয়োগ প্রক্রিয়া, সেটা আমি মনে করি একটা পক্ষপাত দুষ্ট প্রক্রিয়া। কারণ হচ্ছে দেখেন কিভাবে নিয়োগ হয়, কোর্টের আপনার 10 বছর প্র্যাকটিস থাকলে
আপনার আপনি মূলত এটা যেই দল ক্ষমতায় থাকে সেই দল নিয়োগ দেয় এবং তাদের আদর্শের লোক, বাইরের লোক খুব কম, রেয়ার নিয়োগ পায় না। তাহলে আপনি কিভাবে সেই আদালত থেকে ন্যায় বিচার পাবেন? যার ফলেই তো এই যে খালেদা জিয়ার মতো একজন বয়োজ্যেষ্ঠ নারী, বাংলাদেশের সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী, অসুস্থ মহিলা মানুষ, তাকে আপনি জেলে পাঠান এবং অসুস্থ মানুষকে জেলে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিল শেষ পর্যন্ত। কিংবা একটা রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দল, যদি আওয়ামী লীগ সে সময় সরকারি দল, বিএনপি প্রধান বিরোধী দল, তাই সেই প্রধানের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না। মানে এটা কি ধরনের, মানে এটা তো সংবিধানের মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি ছিল যে আপনি বাক ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করছেন, কিন্তু আদালত তো সেগুলো করেছে। সুতরাং ওই যে আপনি দলদাস ব্যক্তিদেরকে, দলীয় অনুগত ব্যক্তিদেরকে যদি এই প্রক্রিয়া যদি নিয়োগ দেন, এর চেয়ে ভালো কিছু তো হবে না। তাহলে বিচার বিভাগের একটা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম, আপনি টকশো চালিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের ভালো অভিজ্ঞতা আছে। টকশো থাকাকালীন সময়ে ডিজিএফআই এনএসআই থেকে ফোন দিয়েছে যে এই প্রশ্ন করা যাবে না, অমুক ব্যক্তিকে পরের দিন ডাকা যাবে না। 1.5 বছর টকশোতে ডাকা যাবে না, যে ভিপি নূরকে, আসিফ নজরুলকে, নুরুল কবিরকে টকশোতে ডাকা যাবে না, এগুলো পরিস্থিতি ছিল। তো এই যে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, এই রকমের স্বাধীনতা ছিল। তো আমরা চাই না গণমাধ্যম এই দ্বিতীয় মুক্তি সংগ্রামের পরে আবার একটা দল ক্ষমতায় আসলে তারা এইভাবে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এই গত 4 মাসের যা লক্ষণ, গণমাধ্যম খুব বেশি পরিবর্তন হয়েছে, হয় নাই। আদালতের খুব বেশি পরিবর্তন হয়েছে, হয় নাই। প্রশাসনের খুব বেশি পরিবর্তন হয়েছে, হয় নাই। প্রশাসন তো এখন বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে ধরে দিচ্ছে, মনে করছে যে বিএনপি ইজ আপকামিং পাওয়ার পার্টি, সো তারা তো এখন ওইদিকে লাইন লাগাচ্ছে যে পদায়ন প্রমোশনের জন্য। বিএনপি কি করছে বা না করছে এটা যায় না, যে আপনার বিএনপি করা লোক সচিব পর্যন্ত যাইতেই পারে না, জামাতের লোক। এখন তো দেখি সচিব হাই লেভেলের লোকজন সবাই বলে ভাই আমরা বঞ্চিত ছিলাম, বিএনপি করছি, জামাতের লোক অমুক জায়গায় পদধারী, এখন সবাই বিএনপি জামাত হয়ে গেছে। তাহলে এত বছর আপনারা কোথায় ছিলেন? এবং এখনও কিছু কিছু অফিসারদের যে কর্মকাণ্ড, দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি, ওইটা আওয়ামী লীগ আমলে যা ছিল এখন আবার তাদের সেরকম একটা অবস্থা, যে আমরা ধরেন অন্য পার্টি, ছোট পার্টি, দুর্বল পার্টি, আমরা গেলে চা খাওয়াবে, কফি খাওয়াবে, কথা শুনবে, ফোন দিলে হ্যাঁ ভাই দেখতেছি, কাজের বেলায় কোনো রেসপন্স নেই। তো তার মানে প্রশাসন তো ওই যে একটা সিস্টেম বুঝতেছে যে পাওয়ার পার্টিতে লাইন লাগাইতে হবে বিএনপির সাথে। এমনকি আমার মনে হয় যে প্রশাসনের উপরে সরকারেরও কন্ট্রোল নাই। সরকারের যদি কন্ট্রোল থাকতো, এই রকমের একটা অভ্যুত্থানের পরে আপনার আওয়ামী লীগের, যেটা আমি বলছিলাম যে 28শে অক্টোবর বিএনপির আমাদের সহ বিরোধী দলে আন্দোলনের পর নির্বাচন কেন্দ্রিক পর্যন্ত 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। এইরকম একটা গণ অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের 2832 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে এমন ব্যর্থ একজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি ওবায়দুল কাদের 3.5 মাস দেশে থেকেছেন, তারপরে পুলিশি প্রোটোকলে, আর্মির গাড়ির প্রোটোকলে নাকি তিনি পালিয়ে গেছেন। এবং আমাদের সেনাপ্রধান তো বলছিলেন যে 626 জন আপনার ক্যান্টনমেন্টে তারা আশ্রয় দিয়েছেন। সেই ব্যক্তিরা কারা আজকে পর্যন্ত আপনি নাম জানতে পেরেছেন? বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত হবে না, নাটক চলছিল। যখন এই শহীদ পরিবারগুলো রাস্তায় নামলো, এখন তারা বুঝতেছে না, পার পাওয়া যাবে না, বিচার করতে হবে। তো এই সরকারের যে আপনার বিশেষ করে এই নির্বাচনের প্রতি যদি আমরা চাপ দিতে থাকি, তাহলে তারা কিন্তু তড়িঘড়ি করে গেলে কোনো মতে একটা ইলেকশন দেবে। তাহলে এই যে আমাদের সংস্কার, এই যে বিচারের প্রত্যাশা, এগুলো কিন্তু পূরণ হবে না। এটাও একটা জায়গায় আপনি বলছেন বা হারুন ভাই বলছিল, এটা একটা বাস্তবতা যে মুক্তিযুদ্ধের পরপর সেই সময়ে সকলের দাবি ছিল, আবেদন ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা। শেখ মুজিবুর রহমান সাহেব নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের একজন অবিসংবাদিত নেতা, অস্বীকার করার উপায় নাই। কাজে এখন পরিবর্তন হয়েছে, তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ যা করেছে, ব্যক্তি শেখ মুজিবকে রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণ করতে গিয়ে মানুষের ঘৃণার পাত্রে পরিণত করেছে, সেটার জন্য আওয়ামী লীগ দায়ী। এবং যার ফলে আজকের আওয়ামী লীগ, মানে সরকার তো এর আগে অনেকবার পরিবর্তন হয়েছে। হারুন ভাইরা 15-16 বছর ক্ষমতা থেকে টকশো করেছে, রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আর দেখেন 16 বছর একটানা ক্ষমতায় থাকার পরে আজকে মুজিব কোট, মানে রাস্তায় গেলে গেলে মুজিব কোট আর মুজিব কোট দেখা যেত, এখন পাগলের গায়েও মুজিব কোট দেখা যায় না। এখন আর মুজিব কোট খবর নাই, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। তো এত বড় দল তারা এভাবে হাওয়া হয়ে গিয়েছে। তো এই দলের প্রতি মুক্তিযুদ্ধের পরে মানুষের প্রত্যাশা ছিল যে সময় শেখ মুজিবুর রহমানের প্রতি যে একটা জাতীয় সরকার হোক, সকলকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন। আওয়ামী লীগ কিন্তু সে সময় করে নাই। এইবার আমরা খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি, যাকে আমরা সবাই আনকন্ডিশনাল সমর্থন দিলাম, এক প্রকারের ব্ল্যাঙ্ক চেক। আমি বিএনপির মহাসচিবের সাথে শুরুর দিকে 2-3 বার কথা বলেছিলাম যে আমরা তো একসাথে আন্দোলন সংগ্রাম করতেছি, তো এই গভর্নমেন্টের মেয়াদ চাই নিয়ে, জি আপনাদের
কি অবস্থান, সে পরিষ্কারভাবে বলেছে ভাই যৌক্তিক সময় আগে সংস্কার হোক পরে নির্বাচন। সে বিএনপি বলেন অন্যান্য অনেক দল বলেন সরকার প্রতি আস্থা রাখতে পারছে না, কারণ প্রত্যাশা ছিল একটা জাতীয় সরকার হবে, কিন্তু দেখা যাচ্ছে বন্ধু বান্ধব সার্কেল যার যার প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে একটা সিন্ডিকেটের সরকার হয়েছে, এবং যেই সরকার কার্যত 4 মাসে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। তো এখন আমরা জানি না ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে, কিন্তু আরো কিছুদিন বোধহয় একটু দেখা দরকার, সেই জন্য অপেক্ষায় আছি যে দেখতেছি, যদি না পারে তাহলে তো কিছু করার নাই, বিদায় দিতেই হবে। জি, নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ। হারুন ভাই, একদমই মিনিট 2 সময় আছে, আপনি যদি আরো ধন্যবাদ। কিছু এখানে নূর আমাদের অনেক কিছু বলেছে। এখানে বিষয়টা হচ্ছে দেখেন যে এখন আমাদের কাজ করার সময় সরকারের যদি ব্যর্থ হয় এটা আমাদের ব্যর্থতা, তাহলে আমরা সমর্থন দিচ্ছি। সরকারের কর্মকাণ্ড দিয়ে একটা স্পষ্ট জাতির সামনে মেসেজ আসতে হবে যে সরকার এখানে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা ছিল সেটাকে বিনির্মাণ করে যত দ্রুত সম্ভব, আমরা তো শুরুতেই বলেছিলাম যৌক্তিক সময়, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া। তার কারণ এটা না হলে সর্বসেক্টরই, আমি তো বললাম 40 বছর থেকে আমার এই আমলা বলের প্রশাসনের থেকে চিনি, 40 বছর থেকে এই প্রশাসনিক কাঠামো, আইন শৃঙ্খলার কাঠামো বলে সবার মধ্যে কিন্তু একটা উদ্বেগ আছে, কি হতে যাচ্ছে, কি করবে, কোন দিকে যাবে। যে কারণে নূর যেটা বললো যে এখন হচ্ছে সবাই বিএনপি হয়ে গেছে, কারণ স্বাভাবিক কারণে আমাদের দেশের একটা ট্র্যাডিশন আছে যে আপনার যেদিকে পানি পড়ে সেদিকে মানুষ ছাতা ধরে, এটা বাস্তব। কিন্তু যে কারণে আপনাকে সরকারকে আপনার সুস্পষ্ট, যেহেতু আমরা সমর্থন দিচ্ছি, আমরা তো জাতীয় সরকার করার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, যে যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম সবাইকে নিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক একটা সরকার করতে, যেটা তো তারেক সাহেব বহু আগেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলে দিয়েছে, সেটা নিয়ে তো আমাদের কোনো এখনও এটা সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয়নি। আমরা চাচ্ছি যদি এই তত্ত্বাবধায়ক সরকার আপনার এটা ব্যাপারে জাতির সামনে স্পষ্ট মেসেজটা দেয়, তাহলে হবে কি আপনার প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা সকলেই কিন্তু এটা আশ্বস্ত হবে। এখন আপনি সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে এক এক সময় এক এক ধরনের যখন বক্তব্য আসছে, এটি কিন্তু নেশনের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা অন্য ভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং নির্বাচন নিয়ে যেহেতু এখন প্রচুর আলোচনা হচ্ছে গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে, আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এই বিষয়ে সংস্কারের রূপরেখাটা কি কি বিষয় পরিষ্কার করে দেওয়া, আর আপনার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট রোডম্যাপ সুনির্দিষ্টভাবে দিয়ে দেওয়া। তাহলে 1/11 সময় কিন্তু আপনার 1 বছর আগে রোডম্যাপ দিয়ে দিয়েছিল যে আমরা ডিসেম্বরে 2008 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সুতরাং সরকারকে এ ব্যাপারে সুস্পষ্ট কেন 1/11 সময় 2 বছর আপনার এই ইয়ার কথা বলে আপনার থাকতে হবে। 1/11 বাস্তবতা এবারে বাস্তবতা ভিন্ন, এবার কমপ্লিটলি ডিফারেন্ট। 1/11 সময় পিছনের শক্তি ছিল ক্ষমতা পরিবর্তনের, আর এবার অ্যাবসলিউটলি কোনো আন্তর্জাতিক শক্তি নাই, কোনো পার্শ্ববর্তী শক্তি নাই। 100% দেশের ছাত্র জনতা এই অবৈধ শাসকদেরকে উৎখাত করে দিয়েছে। সুতরাং এখানে আমাদের অন্য কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমরা দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, আমি মনে করি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার। মোহাম্মদ হারুনুর রশিদ এবং নুরুল হক নূর, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।